আজ 4 বছর পর দেশে ফিরেছে তন্ময়। আশেপাশে মামা মামি সহ প্রায় সবাইকে দেখা গেলেও তার খুব প্রিয় একটা মুখ এখনো সামনে এলো না। সকলের মুখ হাস্য উজ্জ্বল। তন্ময় হাসি মুখে মামার দিকে চেয়ে বলে, ফারিন কোথায় মামা? সবাইকে দেখছি বাট সে নেই। সে কি আসেনি? মুহূর্তেই সবার হাসি মুখ মলিন হয়ে গেল। নিশ্চুপ হয়ে গেল সকলে। আচমকায় এমন কিছু হয় বিস্মিত হলো তন্ময়। মামির দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকালে মামি মলিন মুখে কিছুটা হাসি রাখার চেষ্টা করে বলে, আছে সে, বাসায় আছে। শরীর খারাপ দেখে আসতে পারেনি। তন্ময়ের কেমন যেন অবিশ্বাস্য মনে হলো কথাটা। ফারিনকে সে ছোটবেলা থেকেই জেনে। তন্ময় আসছে শুনলে সে কিছুতেই বাসায় বসে থাকবে না। যত শরীর খারাপই হোক, বিষয়টা নিয়ে খুব একটা ভাবার সময় পেল না সে। তার আগেই পাশ থেকে মা এসে তন্ময়ের হাত ধরে বলে, মাত্রই বাসায় ঢুকেছিস, ক্লান্ত তুই, ফ্রেশ হয়ে কিছুক্ষণ বিশ্রাম নিবি চল। ওদিকে একটি বদ্ধ ঘরে বন্দি অবস্থায় পড়ে আছে ফারিন। হঠাৎই পাশে থাকা পানির গ্লাসটা সজোরে ফ্লোরে ছুঁড়ে মেরে চিৎকার করে উঠে সে। তারপর জগটাও। তারপর তার পাশে রেখে যাওয়া খাবারের প্লেটটাও। হাতের কাছে যা পাচ্ছে তাই ছুঁড়ে মারছে এক এক করে, যেন উন্মাদ হয়ে উঠেছে সে। তবে তার এই অবস্থা দেখার মতো বাসায় দ্বিতীয় কোনো মানুষ অবশিষ্ট নেই। একটু পর পর চিৎকার করছে নিজের মতো করে। তাকে শান্ত করার মতো কেউই নেই। সব কিছু ভাঙচুর করেও যেন নিজেকে নিয়ন্ত্রণে আনতে পারেনি সে। হঠাৎই ডুকরে কেঁদে উঠে খাটের সাথে হেলান দিয়ে বসে পড়ে ফ্লোরে। নীরবে কিছুক্ষণ কেঁদে কাদো গলায় নিজের মাঝে বিড়বিড় করে বলে, দরজা খুলে দাও আম্মু, আমাকেও নিয়ে যাও তোমাদের সাথে, আমিও তন্ময় ভাইয়াকে দেখতে যাব। মামা মামি ও পরিবারের সবাইকে নিয়ে দুপুরের খাবার শেষ করলো তন্ময়। কথাবার্তা আলোচনায় পুরো ঘর জমজমাট। এত বছর বাইরে সময় কেমন কেটেছে, পড়াশোনা ঠিকঠাকভাবে শেষ হয়েছে কিনা, এখন কি করার প্ল্যান আছে। তন্ময়ের সাথে এসব নিয়ে এক একজনের এক এক রকম আলোচনা। উদাসীনভাবে সবার নানান প্রশ্নের উত্তর দিলেও তন্ময়ের মন পড়ে আছে অন্য জায়গায়। সেটা অবশ্যই ফারিন, যেটা আগেও তন্ময়ের ভালো থাকার কেন্দ্রবিন্দু ছিল। দেশ ছেড়ে যাওয়ার পর প্রায়ই ফারিনের সাথে কথা হতো তার। সময়গুলো খুবই সুন্দর ছিল। ফারিন ছিল দুষ্টু প্রকৃতির, সব সময় হাসি খুশি থাকতো। দুষ্টুমিতে খুনসুটিতে সময়গুলো সুন্দর কাটতো খুব। কিন্তু গত 6 মাস ধরে ফারিনের সাথে একবারের জন্যেও কথা হয়নি। মামা মামিকে ফারিনের কথা জিজ্ঞেস করলেই তারা বিষয়টা কোনো না কোনোভাবে এড়িয়ে যেত। ফারিন কখনো কলেজে গেছে, কখনো কোচিংয়ে, কখনো ঘুমাচ্ছে। এসব অজুহাতে কথা হয়নি 6 মাস। বাবা মাকে বিষয়টা জিজ্ঞেস করলেও তারা খুব একটা সিরিয়াস ভাব দেখায়নি কখনো। তারাও বলতো সামনে এক্সাম, তাই হয়তো পড়াশোনা নিয়ে ব্যস্ত আছে খুব। মাঝে মাঝে বিষয়গুলো তাকে ভাবালেও একটা সান্ত্বনায় নিজেকে চিন্তা থেকে মুক্ত করত তন্ময়। আর কয়েক মাস পর তো ফিরছি দেশে, সব ব্যস্ততা শেষে তখন না হয় আগের মতো সেই সুন্দর দিনগুলো ফিরে আসবে। আলোচনার মাঝে তন্ময় মামা মামির দিকে চেয়ে বলে, ফারিনের শরীর কি খুব খারাপ মামা? মামা মামি দুজন দুজনের দিকে তাকালো। তাদের মাঝে কি চলছে তা বুঝে উঠতে সক্ষম হলো না তন্ময়। মামি জোরপূর্বক কিছুটা হেসে বলে, হ্যাঁ বাবা, মোটামুটি। তাই তো আসতে পারেনি। মামির কথা শেষ হতেই তন্ময় বলে, তাহলে বিকেলে গিয়ে ফারিনকে দেখে আসবো আমি। শরীর কিছুটা ভালো মনে হলে এখানে নিয়ে আসবো। ফারিনের প্রতি এখনো ছেলের এত আগ্রহ দেখে পাশ থেকে তন্ময়ের মায়ের মুখে যেন শ্রাবণের কালো মেঘ এসে ভর করল। এই 6 মাসের দূরত্ব কি ফারিনের প্রতি তন্ময়ের দুর্বলতাটা একটুও কমেনি? ছেলের মাঝে এখনো আগের মতোই অস্থিরতা দেখে কিছুটা হতাশ হলো সে। মুখ খুলে বলেই ওঠে, আজ যাওয়ার দরকার নেই বাবা, সময় হলে আমরা সবাই মিলে যাব। এতটা পথ পাড়ি দিয়ে এসেছিস, শরীর নিশ্চয়ই ক্লান্ত, আজ বরং বিশ্রাম নে। তন্ময় মায়ের দিকে চেয়ে বলে, সমস্যা নেই মা, আমি ঠিক আছি। ছেলের কথায় আবারও হতাশার ছাপ ভেসে উঠল মায়ের মুখে। বিকেলে তন্ময়ের সাথে মামা মামিও রওনা দেয় বাড়ির উদ্দেশ্যে।
ফুরফুরে মেজাজে বাহিরের দিকে দৃষ্টি রেখে বসে আছে তন্ময়। পেছনের সিট থেকে মামা শান্ত গলায় বলে ওঠে, গাড়িটা একটু সাইড করতে বলো তো বাবা, তোমার সাথে কিছু জরুরি কথা আছে। মাঝ রাস্তায় কি এমন জরুরি কথা থাকতে পারে তা জানা নেই তন্ময়ের। ড্রাইভারকে বলে গাড়িটা একপাশে পার্ক করে নেমে গেল তারা। এক পাশে গিয়ে বসলো তারা। এত বছর পর হালকা বাতাসে বিকেলটা ভালোই লাগছে তন্ময়ের, যেন অনেক দিন পর প্রাণ খুলে শ্বাস নিচ্ছে। মামা পাশ থেকে শান্ত গলায় বলে, বিষয়টা ফারিনের সম্পর্কে। আমার মতে তোমার আপাতত তার কাছে না যাওয়াটাই ভালো হবে। তোমার বাবা মায়ের সামনে সরাসরি নিষেধ করতে পারিনি, তাই এখন তোমাকে বলছি, ওই বাড়িতে যেও না। ফারিনের থেকে দূরে থাকাটাই তোমার জন্য ভালো হবে। তন্ময় কিছুটা বিস্ময় নিয়ে বলে, এমনটা কেন বলছেন মামা? আগে তো কখনো এমনটা বলেননি। দূরত্বের এই 4 বছর পর হুট করে সবাই এমন পাল্টে গেল কেন? কেন যেন মনে হচ্ছে আমার থেকে কিছু লুকাচ্ছেন আপনারা। মামা একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, 6 মাস আগে ফারিনের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল। আঘাত খুব গুরুতর ছিল। 2 মাস হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করে বেঁচে ফিরেছে সে। তবে কিছুটা মেন্টালি প্রবলেম দেখা দেয় তার মাঝে। কখন কি করে কোনো কিছুতেই খেয়াল থাকে না। সারাক্ষণ চুপচাপ রুমে বসে থাকে, আর কোনো কারণে রেগে গেলে সব ভাঙচুর করে। পাগলের মতো আচরণ করে সে। চিকিৎসা চলছে তার। এই সমস্যা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারবে কিনা তার নিশ্চয়তা দেয়নি কোনো ডাক্তার। তবে একটা আশা দিয়েছে, ভাগ্য ভালো হলে স্বাভাবিক অবস্থায় ফিরলেও ফিরতে পারে। সবটা শুনে যেন স্তব্ধ হয়ে গেল তন্ময়। কিছুক্ষণ চুপচাপ মামার দিকে চেয়ে বলে, এত কিছু ঘটে গেছে, কেউ আমাকে একবারের জন্য জানানোর প্রয়োজন মনে করেননি? মামা স্বাভাবিকভাবে বলে, তোমাদের দুজনকে ছোটবেলা থেকেই বুঝি আমরা। আমরা সবাই জানি এসব শুনে তুমি কখনোই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারতে না। তখন তোমার পড়াশোনার শেষ টাইম ছিল। ওই সময়টায় এমন খবর শুনে তোমার ক্যারিয়ারের কোনো ক্ষতি হোক এটা চাইনি আমরা, তাই না চাইতেও বিষয়টা তোমার থেকে গোপন রাখতে হয়েছিল। তন্ময় মুহূর্তেই করুণ গলায় বলে ওঠে, এখন কেমন আছে সে? কি করছে? বাসায় কার কাছে রেখে এসেছেন তাকে? মামা কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলে, দেশে ফিরে প্রথম দিনই এমন ঝামেলা ফেস করো তা চাইনি, তাই তাকে ঘরে তালাবদ্ধ করে রেখে এসেছি। বুঝতেই পারছো তার অবস্থা কেমন, তাই বলছি তার থেকে দূরে থাকাটাই তোমার জন্য ভালো হবে। তন্ময় চোখ বুজে নিল। এই মুহূর্তে মামাকে বলতে ইচ্ছে হচ্ছে, নিজের মেয়ের সাথে এমন অমানুষিক আচরণ কিভাবে করছে তারা। তবে হাজার হোক গুরুজনরা সম্মানিত ব্যক্তি, তাই নিজেকে নিয়ন্ত্রণে রেখে চুপচাপ গাড়িতে উঠে বসলো সে। তার দেখা দেখি মামা মামিরা উঠে গেল একটা দীর্ঘশ্বাস ছেড়ে। তারা ভালোই বুঝতে পারছে এই ছেলেকে এখন হাজার বুঝিয়েও কোনো লাভ হবে না। তন্ময়ের মা শুকনো জামা কাপড়গুলো গোছাতে গোছাতে বলে, দেখতেই পাচ্ছ তোমার ছেলের পাগলামি। বাড়িতে পা রাখতে না রাখতেই ওই পাগল মেয়েটার কাছে ছুটে গেল। তন্ময়ের বাবা বসে রইলেন চুপচাপ। মা কাপড় গোছানো শেষ করে পুনরায় বলে, ছেলের মতিগতি ভালো মনে হচ্ছে না আমার। কোনো পাগল মেয়েকে আমি আমার একমাত্র ছেলের বউ হিসেবে মেনে নিতে পারবো না। তন্ময়ের বাবা শান্ত গলায় বলে, সারা জীবন তুমি নিজেই তো সবসময় বলে এসেছো ভাইয়ের মেয়েকেই ছেলের বউ করে নিয়ে আসবে। কথা শেষ হতেই মা বলে, এখন পরিস্থিতি পাল্টে গেছে। আবেগ দিয়ে দুনিয়া চলে না। আমার হীরার টুকরো ছেলে, তার জন্য মেয়ের অভাব হবে না দেশে। বাবা শান্তভাবে বলে, এখন তোমার মতলবটা কি খুলে বলো। সোজা হিসাব, তন্ময়ের জন্য কোনো ভালো পাত্রীর সন্ধান করো। বিয়ের পর অন্য কারো মায়ায় পড়ে গেলে সে আবেগ থেকে বেরিয়ে বাস্তবতা বুঝতে শিখবে। গাড়ির শব্দ শুনতেই চুপচাপ জানালার পাশে গিয়ে দাঁড়ালো ফারিন। বাবা মায়ের সাথে তন্ময় নামলো গাড়ি থেকে। সেদিকে এক দৃষ্টিতে চেয়ে আছে সে। হাসছেও না, কাঁদছেও না, ঘিরে আছে এক রাশ নীরবতা। তন্ময় ঘরে ঢুকতেই মামা তার কাঁধে হাত রেখে বলে, এভাবে তার কাছে যাওয়া ঠিক হবে না তোমার। রাগের মাথায় তোমাকে আঘাত করতে পারে সে। মামার হাতের উপর নিজের হাত রেখে তন্ময় কিছুটা মুচকি হাসির ভাব রেখে বলে, সমস্যা নেই মামা, আমি সামলে নিব। দরজা খুলে ভেতরে ঢুকতেই কয়েক সেকেন্ডের জন্য ফ্লোরের দিকে তাকালো তন্ময়। ভাঙচুর করে যা তা অবস্থা। মাথা তুলে জানালার পাশে দাঁড়ানো ফারিনের দিকে তাকাই সে। টি শার্ট ও প্লাজো পরে জানালার গ্রিল ধরে খোলা চুলে বাইরের দিকে চেয়ে আছে। তন্ময়
কয়েক পা এগিয়ে তার কাছে গিয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলে, ফারু। শান্ত মেয়ের মতো চুপচাপ তন্ময়ের দিকে ফিরে তাকায় সে। কিছুক্ষণ নীরবতায় ফ্যালফ্যাল করে চেয়ে আছে তন্ময়ের দিকে, কোনো কথা বলছে না। ফর্সা মুখটা ফ্যাকাশে হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে কিছু সময় কান্নায় পার করছিল সে। তন্ময় আলতো করে ফারিনের গাল ছুঁয়ে দিয়ে বলে, আমাকে চিনতে পারছিস না? আমি তোর তন্ময় ভাই।